নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম কুয়াশার রং। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলছে, বিরাম বিশ্রাম নেই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটাতে বসে বসে বিরক্ত হয়ে উঠছে। কোথায় বা বাইরে যাবে, যাবার তো উপায় নেই কোন দিকে। ছাদ চুইয়ে ঘরে জল পড়ছে। সকাল থেকেই বিছানাটা একবারে এদিকে আর একবার ওদিকে সরায়, কতক্ষণই বা পারা যায়। সন্ধ্যের সময় আরো জোরে বর্ষা নামলো। চারিদিক ধোঁয়াকার হয়ে উঠল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ধারে যেন ঝাপসা দেখাচ্ছে। প্রতুল একটা বিড়ি ধরালো। সকাল থেকে এক বান্ডিল বিড়ি উঠে গেছে। বসে বসে বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাবার আর উপায় কই। সিগারেট কেনবার পয়সা নেই। এই সময়টা সিগারেট খেয়ে কাটাতে হলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকাট সিগারেট লাগতো। প্রতুলের হঠাৎ মনে পড়ল, এবেলা তো এখনো চা খাওয়া হয়নি। মেসের চাকরকে ডাকবার উদ্যোগ করছে, এমন সময় দুয়ারে কি যেন ঘা দিল। হয়তো হরিশ চাকরের মনে পড়েছে যে তার ঘরে চা দেয়া হয়নি। দুয়ার খুলে প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। এই যে প্রতুলদা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানে। একটা 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রাবারের জুতো, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটা বছর 9-10-এর ছোট ছেলে নিয়ে ঘরে ঢুকে পড়ল। ছাতাটার থেকে জল গড়িয়ে পড়ছে। ভিজে জুতোয় ঘরের দুয়ারের সামনের মেঝেটা জলের দাগ পড়ে গেল। আর খোলা দরজা দিয়ে ইতিমধ্যেই বৃষ্টির ঝাপটা এসে ঘরে ঢুকলো। আরে খোকা, যা গিয়ে বস, গে যা, তোর জ্যাঠামশাই প্রণাম কর। দাঁড়া, গাটা মুছে দি, গামছা দি, দাঁড়া। প্রতুল তখনও ঠিক করতে পারেনি লোকটা কে, এমন দুর্যোগের দিনে তার আশ্রয় গ্রহণ করতে এসেছে। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় একে সে দেখেছে? হঠাৎ তার মনে পড়ে গেল, ও এ সেই শশধর, সেই নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হয়ে উঠেছে সেই 18-19 বছরের ছোকরা, আর বাল্যের সেই চমৎকার চেহারা এত খারাপই বা হয়ে গেল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুলদা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বসো। ও কতকাল পরে দেখা, তা তুমি জানলে কি করে যে আমি এখানে আছি? ভালো আছো? বেশ। এটা কি ছেলে? তা বেশ বেশ। শশধর রাঙা দাঁত বার করে একগাল হেসে বলল, তা হবে না। সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12, 13 কি 14 বছরের কথা হয়ে গেল যে আপনার ঠিকানা নিল ওই জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ছে না? আরে সেই যে জীবনদা আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবনবাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিনও তো তার সঙ্গে জীবনদার শালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে যে আপনি তো আমাদের খবর রাখেন না, কিন্তু আমরা আপনার খবর রাখি। এই স্থির হয়ে বসো খোকা, 1 কাপ চা খাও না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গে ছোট ছেলেটা অমনি বলতে শুরু করলো, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তার বাবা ধমক দিয়ে বলল, থাম। ছোড়ার অমনি খিদে শুরু হয়ে গেল। থাম তো, খেয়েছিস তো সেই দুপুরবেলা। প্রতুল বলল, আহা, ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষ, খিদে তো পেতেই পারে। দাঁড়াও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগের পর্ব মিটে গেলে প্রতুল বলল, তারপর শশধর এখন হচ্ছেটা কি? শশধর বলল, করবো আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ 2 দিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? প্রতুল বলল, হ্যাঁ হ্যাঁ, তার আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে।
আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রে। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসে কেরানির চাকরি নিয়ে যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশপাশের 4-5খানা ছোট বড় গ্রাম নিয়ে মিউনিসিপ্যালিটি। ইলেকশন লইয়া দলাদলি মারামারি পর্যন্ত হতো। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, এমনকি একটা পুলিশের ফাঁড়িও ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসে আছে একা, একটা 18-19 বছরের ছোকরা এসে প্রণাম করে বলল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গায়ে? হ্যাঁ হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর। আপনার সাথে আলাপ করতে এলাম। একলাটা বসে থাকেন? এসো এসো ভাই, ভালোই হয়েছে। তুমি স্কুলে পড়ো বুঝি? তা শশধর পরিচয় দিল। না, সে স্কুলে পড়ে না। অবস্থা ভালো না, স্কুলে কে পড়াবে? তাছাড়া সংসারে বাবা নেই, তারই ঘাড়ে সংসার। মা, 2 বোন, 3টে ছোট ছোট ভাই আর স্ত্রী। প্রতুল বিস্মিত হয়ে বলল, তুমি বিয়ে করেছো নাকি? আগে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গেছে। ছেলেটা দেখতে খুব সুশ্রী, সুপুরুষ। অল্প বয়সে বিয়ে হওয়াটাও আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসে থাকবার পর ছেলেটা সেদিন চলে গেল। তারপর থেকে মাঝে মাঝেই সে আসতো, প্রায়ই আসতো। এই গ্রামে প্রতুল নতুন এসেছে, বিশেষ কারোর সঙ্গে পরিচয় নেই। এ অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করে প্রতুলও বেশ খুশি হলো। সময় কাটাবার তো একটা উপায় হলো। সন্ধেবেলাটা দুজনের গল্প গুজবে বেশ কেটে যেত। একদিন শশধর প্রতুলকে বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করে খাওয়ালেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলে ডাকল। এই নির্বান্ধব পল্লীগ্রামে এদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগলো সেদিন। এরপর অফিস থেকে প্রতুল নিজের বাসায় ফিরতে না ফিরতেই শশধর প্রতুলকে ডেকে নিজের বাড়িতে প্রায়ই নিয়ে যায়। প্রায়ই বৈকালিক চা পানের আর জলযোগের ব্যবস্থা সেখানে হয়ে থাকে। দিন কতক যাওয়ার পর প্রতুল এতে একটু সংকোচ বোধ করতে লাগলো। শশধরদের সাংসারিক ব্যবস্থা বিশেষ ঠিক সচ্ছল নয়। রোজ রোজ তারা জলযোগের জন্য খরচা করে, প্রতুলের ঠিক মনটা সায় দিল না। সে খাওয়া বন্ধ করল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলতে পারা তার সম্ভব ছিল না। তবে যাবার ইচ্ছা না থাকলে ওজোর আপত্তির তো আর মানুষের অভাব হয় না। একদিন শশধর এসে বলল, আজ যেতেই হবে প্রতুলদা। কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার ওপর। প্রতুল আশ্চর্য হয়ে বলল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা আমার ছোট বোন। ভুলে গেলেন নাকি? চলুন আজ। প্রতুলের মনে বিস্ময় আর আনন্দ দুটোই হলো। কণার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে। কথাবার্তা বলে চমৎকার, পাড়া গায়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তার সম্বন্ধে কণা আগ্রহ দেখিয়েছে, কথাটা শুনতেও বেশ ভালো লাগলো। কণা সেদিন প্রতুলের কাছেই রইল। কয়েকদিন না দেখাশোনার পরে দুজনেরই দুজনকে যেন বেশি করে ভালো লাগছে। ফেরবার সময় প্রতুলের মনে হলো কণাকে আজ যেন তার অত্যন্ত আপনজন বলে মনে হচ্ছে। কিন্তু কেন? নির্জন বাসায় ফিরে কথাটা সে ভাবল। কণা মেয়েটা ভালো, সত্যি বুদ্ধিমতী, সেবা পরায়ণা, তাদের পাল্টি ঘরও। আহা, এই জন্যেই কি শশধরের এই তাগাদা তাকে ঘন ঘন বাড়ি নিয়ে যাবার জন্য? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে এ চিন্তাটাও তার মনে এসে পারল না। তাই কণার অত গায়ে পড়ে আলাপ করার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করল। শশধর এসে পিড়াপিড়ি আরম্ভ করে আদৌ বিলম্ব করে না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলল না। তার মনে দ্বন্দ্ব লেগেছে। কণা তাকে সত্যি ভালোবাসে, না তাকে বিবাহের ফাঁদে ফেলবার জন্য এটা তার একটা ছলনা মাত্র? কণার মা কি জন্য তাকে অত আদর করে থাকেন, বা শশধর তাকে বাড়ি নিয়ে যেতে অত আগ্রহ দেখায়? এর কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। গরিবের মেয়ে, বিবাহ দেবার সঙ্গতি নেই উপযুক্ত পাত্রে। সেই হিসাবে প্রতুল তো পাত্র ভালোই, 30 টাকা মাইনে পায় অফিসে, বয়স কম,
দেখতে শুনতেও এ পর্যন্ত প্রতুলকে ঠিক কেউ খারাপ বলেনি। এতে সকল স্নেহ, ভালোবাসা, আগ্রহের মধ্যে একটা গূঢ় একটা স্বার্থসিদ্ধির সন্ধান জেনে প্রতুলের মন এদের প্রতি একটা নিতান্ত একটা বিরূপ হয়ে উঠল। মাস 2 কেটে গেছে। ভাদ্র মাস, 7-8 দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র। খালের ধারে কাশফুল ফুটেছে, জল কাদা শুকিয়ে আসছে। পুজোর ছুটির আর বেশি দেরি নেই। প্রতুল বসে বসে এই কথাই ভাবছে। মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি। এই সময় একদিন কার মুখে প্রতুল শুনল যে শশধরদের বাড়িতে বড় বিপদ। শশধরের মা মৃত্যুশয্যায়। শুনে সে ব্যস্ত হয়ে উঠল। শশধর এদিকে অনেক দিন আসেনি তা নয়, প্রতুল ওদের বাড়িতে না গেলেও সে এখানে প্রায় এসে এসে বসে থাকে, চা খায়, গল্পগুজব করে। ওই মায়ের এমন অসুখের কথা তো শশধর বলেনি। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না এসে চুপ করে থাকা এটা ভদ্রতা বা মনুষ্যত্ব উভয়ের পক্ষেই বিরুদ্ধ হয়। প্রতুলের কড়া নাড়া শব্দে কণা এসে দরজা খুলল। প্রতুলের মনে হলো কণা তাকে দরজায় দেখে বিস্মিত হয়েছে। প্রতুলই আগে কথা বলল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গেছে। অবস্থা ভালো নয়। চলো চলো দেখি গিয়ে। আমি কিছুই জানি না কণা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়ও নি, তবে মাঝে যা গিয়েছিল তখনও তো কিছু বলেনি। বলবে কি? মার অসুখ আজ সবে 5 দিন হলো তো হয়েছে। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকে যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়ল সেটা এদের দারিদ্র্যের কুশ্রী একটা মলিন রূপ। সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবু তাদের বাড়িতে একটা গৃহস্থালীর যে একটা স্ত্রী ছাদ আছে, এখানে তার সিকি ভাগও নেই। কণা বলল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গেছেন। প্রতুলের মনে কষ্ট হলো। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ণ চোখ দুটোর দিকে চেয়ে তার মনে হলো সে বড় নিষ্ঠুর কাজ করেছে এতদিন এখানে না এসে। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাদের বাড়িতে থাকলো ততক্ষণের মধ্যেই প্রতুল জানতে পারল কণার কি কর্তব্য জ্ঞান। রুগ্ন মায়ের কি সেবাটাই করছে কণা। এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ কিন্তু ম্লান হয়নি। অনেক মেয়েকে সে দেখেছে সাজলে গুজলে সুশ্রী বলে মনে হয়, কিন্তু মলিন কাপড় পরে থাকলে বা চুল না বাঁধা থাকলে বা কিংবা সদ্য ঘুম থেকে ওঠা অবস্থায় দেখলে তাকে বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে এমন একটা কিছু আছে যাতে তাকে কোনো অবস্থাতেই খারাপ লাগে না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা ঠিক তেমনই ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনই লাবণ্য ওর সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটা মূল্যবান সত্য আবিষ্কার করে প্রতুল আনন্দিত আর বিস্মিত দুটোই হলো। এরপর প্রতুল কদিন কণাদের বাড়িতে নিয়মিত যেতে লাগলো। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করত। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। 5ম দিনে প্রাতঃকালে কণার মা যখন ইহকালের মায়া কাটিয়ে চলে গেল, তখন সেই শোক ও সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করতে লাগল। দাহ কার্যের খরচপত্র নিজের থেকেই দিল, কারণ শশধর একেবারে কর্পদক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়ে শেষ পর্যন্ত থাকলো। আবার সকলের সঙ্গে সেখান থেকে কণাদের বাড়ি ফিরে এসে আগুনের তাপ নিল, নিমের পাতা দাঁতে কাটলো। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তার সুখ দুঃখে সে রাত্রে ঘুমোলো কিনা, তাকে চা ঠিক সময় দেওয়া এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠো মুড়িও তেল নুন মাখিয়ে দেওয়া, এসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও এটাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়েছে কদিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাইনের থেকে 20টা টাকা দিয়ে তাকে কি কি করতে হবে না করতে হবে পরামর্শ দিল। জিনিসপত্র, লোকজন খাওয়ানোর ফর্দও ধরালো। সামান্য তিল কাঞ্চন শ্রাদ্ধ হইবে, শ্রাদ্ধের দিন 12টা ব্রাহ্মণ,
এবং নিয়মভঙ্গের দিন 15 জ্ঞাতি কুটুম্ব খাবে, এসব কথা কণাদের বাড়ি বসেই হচ্ছিল। পরামর্শের পর প্রতুলকে বসিয়ে রেখে শশধর কোথায় বের হয়ে গেল। প্রতুলের বসে থাকবার কারণ সে এখনো বৈকালিক চা পান করেনি। না খেয়ে গেলে কণা চটে যাবে। কণা চা নিয়ে ঘরে ঢুকল। প্রতুল কণার হাত থেকে পেয়ালাটা নিয়ে বলল, বসো কণা, কালকের সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্য, সন্ধ্যের পর একবার দেখে নিও সেখানে। শশধর কেনাকাটা করতে গেছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তাই কত টাকা দিলেন? সে কথায় দরকার, সে এমন কিছু নয়। তাছাড়া ধার, শশধর আবার আমায় নয়, দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি। কেন আপনি আমাদের পেছনে এমন খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন। আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30 টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপর হাত করবে না। ওর এটাই স্বভাব। আপনি আর 1 পয়সাও দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক না হোক আপনার কি, আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চেয়ে রইল। কণার মুখে একটা সবল তেজস্বী সারল্য, সত্যবাদী আর স্পষ্টভাষী ওর ডাগর চোখ দুটো, যা খোসামত করতে বা ছলনা করতে শেখেনি। আজও প্রতুলের মনে হলো, কিন্তু কণা আজ একই নতুন ধরনের কথা বলল। ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনতে পারেনি সে, আজ চিনল বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হয়ে উঠল। কণা তো সাধারণ মেয়ে নয়। সাধ্যশ্রান্তি মিটে গেল। প্রতুল নিয়মিত ওদের বাড়ি যাতায়াত করতে লাগলো। কণার সেবায় অভ্যস্ত হয়ে গেছে। সে যত্ন সেবায় এতটুকু খুঁত কোনোদিন প্রতুলের চোখে পড়ল না আজ। মায়ের শোক খানিকটা প্রশমিত হবার পর কণা আরও সুশ্রী হয়ে উঠেছে এখন। পরিস্ফুট যৌবন শ্রী তার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যেই মনে মনে ভেবে স্থির করেছে কি করে কথাটা এবার সে পারবে। কথাবার্তা পাকা না হয় রইল, অসহজ কেটে গেলে বিবাহ হতে বাধা কি? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবন মেয়ের সঙ্গে এভাবে মেলামেশা উচিত হচ্ছে না। একটা পাকাপাকি কথা হওয়া ভালো। বিকেলে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা এসে বলল, ওই রে বাস, আমি বলেছি কি না বলেছি, প্রতুল দা তো এলো বলে। দুধ নেই চা করবার। ও বেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছে, আর সব দুধখানা উপুর করে রেখে দিয়েছে বেড়ালে। বসো কণা, এখানে চা হবে কোন, তার জন্য কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করে আছে। সংসারে সেই এখন কর্ত্রী। প্রতুল তা জানে, কিন্তু এই ক্ষুদ্র কিটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়ে যায় পয়সা কড়ির অভাবে, সেটাও প্রতুল দেখেছে। কণা তাকে কিছু বলে না কোনো দিনই, কিন্তু সে নানা রকমের টের পায়, যেমন আজকে পেল। কণা কি কাজে একটু উঠে গেছে? প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডেকে বলল, কে খেয়েছে খোকাবাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছ? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখন সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু এলো। প্রতুল বলল, কণা খায়নি কেন? পিন্টু বলল, ভাত ছিল না। ও বেলা চাল ধার করে নিয়ে এলো দিদি ওই সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গেছে, আজও তো ফিরল না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল ডাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবল। কণা সংসার চালাতে পারে না টাকার অভাবে। সে নিজে যদি বাইরের থেকে 200 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষে দেওয়ার মতো দেখায়। সে টাকা হাত পেতে নেয়ার কণার গৌরবও ক্ষুণ্ণ হবে। কণাকে সে অপমানের মধ্যে টেনে আনতে তার ঠিক মন সরে না। অথচ এরকম কষ্ট করেই বা কণা কতদিন বাঁচবে? সব দিকের মীমাংসা করতে হলে বিবাহের কথাটা পারতে আর বিলম্ব করা উচিত না। আজই সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করবে আগে।
তারপর শশধরকে জানালেই চলবে। এখন শশধরটা তো একটা মানুষ না, সে ইতিমধ্যেই বেশ বুঝে ফেলেছে। কণা চা নিয়ে ঘরে ঢুকলো, বলল, একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না একেবারে, আনলাম রায় কাকাদের বাড়ি থেকে, দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলল, ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কণা, বসো এখানে, কথা আছে। শীতকালের বিকেল, কণাদের বাড়ির চারপাশে বনে জঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটেছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নের শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়ে কণাদের পুরনো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব দারিদ্রতা যেন আরও বাড়িয়ে তুলেছে। কণা বলল, বসল। প্রতুলের মুখের দিকে আগ্রহের সঙ্গে চেয়ে বলল, কি প্রতুলদা? তোমাকেই কথাটা বলি, কিছু মনে করো না কণা। অনেক দিন থেকেই কথাটা আমার মনে হয়েছে, বলি বলি করে ঠিক বলা হয়ে উঠছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি তুমি। কণা খানিকটা চুপ করে রইল। খানিকক্ষণ দুজনের কেউ কথা বলল না। তারপর কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হলো। কণার এই উত্তর সম্পূর্ণ তার কাছে অপ্রত্যাশিত ছিল। বলল, হয় না কণা? কণা মাটির দিকে চোখ রেখে পূর্ববৎ নিম্নস্বরে বলল, হয় না প্রতুলদা। কারণ আছে অবশ্য, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কেন? কণা কি অন্য কোনো যুবককে ভালোবাসে? কই, আর কোনো যুবককে তো প্রতুল কোনোদিন ওদের বাড়িতে যা আশা করতেও দেখেনি। তাহলে ব্যাপার কি? কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধার কিছু কি আছে? হ্যাঁ, কারণটা বলবে? আপনি কিছু জানেন না। দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরো বিস্মিত হলো। কি জানবে সে? শশধরই বা তাকে কি বলবে? অত্যন্ত আগ্রহ আর কৌতূহলের সঙ্গে সে বলল, না কণা, তুমি কি বলছো আমি এর কিছুই বুঝতে পারছি না। আর শশধরই বা আমাকে কি বলবে? আমি বিধবা। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা গনগন করে ঘুরতে লাগলো, যেন সর্বশরীর যেন ঝিমঝিম করছে। কণা বিধবা? কণার বিবাহ হয়েছিল 8 বছর বয়সে? অদৃষ্টের কি দারুণ পরিহাস! আর সে কত আকাশ কুসুম না রচনা করেছে মনে মনে এই কণাকে নিয়ে। এদের প্রতি মনে মনে কত অবিচার করেছে, তাকে জামাই করবার উদ্দেশ্যের প্রতি আরোপ করে। গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হয়ে গেল। কিন্তু কণা, এই কথা তো আমি কিছুই জানি না, আমাকে তো কেউ কিছু বলেনি। আমার কিন্তু ধারণা ছিল যে আপনি জানেন, দাদা আপনাকে বলেছে। আমিও অবাক হয়ে গেছি কথা শুনে। একটা কথা বলবো, বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক, যা হয় না যেখানে সেখানে এসব কথা বলা মিথ্যে। না, আমার কথার উত্তর দাও কণা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। তোমায় সুখী করার দিকে আমার লক্ষ্য, সেই জন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলব। কণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে আঁচলের প্রান্ত দিয়ে চোখ মুছে বলল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছু বলল না। পরদিন অফিসে এসেই সে চাকরিতে ইস্তফা দিয়ে দিল 1 মাসের নোটিসে। এখানে আর থাকবো না, থেকে লাভ নেই। এই 1 মাসের মধ্যে সে কণাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিনই, কিন্তু চাকরিতে নোটিশ দেওয়ার কথা সে কাউকে বলল না। বিবাহ সম্বন্ধে কণার সাথে আর কোনো কথাও সে বলেনি, যদিও কণা আগের মতোই তার কাছে নিঃসংকোচে আসে, বসে, কথাবার্তাও বলে। যাবার আগে সে কণাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলল, কণা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কণা আশ্চর্য হয়ে প্রতুলের মুখের দিকে চেয়ে বলল, চলে যাবেন? কেন? চাকরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথা ঠিকই তাই, কাল যাচ্ছি। সত্যি? সত্যি, মিথ্যে বলে লাভ কি? সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি, বলেই বা লাভ কি?
যেতেই যখন হবে। কেন, এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল? ভালো চাকরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কণা চুপ করে রইল, প্রতুলও তাই। খানিক পরে কণা বলল, যাবেন না, যাবেন তা জানতাম। বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কণা। কণা চুপ করে রইল। এ পর্যন্ত সেদিন কণার সঙ্গে কথাবার্তা। পরদিন আর একবার কণাদের বাড়ি যাবার কথা ভেবেও প্রতুলের যাওয়া ঘটল না। দুপুরের ট্রেনে প্রতুল চলে এলো। সারা পথ কেবল কণার কথাই তার মনে হলো প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাতে হবে তাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে, দাদার সংসার ছাড়ার উপায় নেই। কণার জীবনটা অন্ধকার, কোনো আলো নেই কোনো দিক থেকে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন একটা টনটন করছে। কণাকে কার কাছে রেখে যাচ্ছে সে? পরক্ষণেই ভাবল কি মুশকিল। কণা রয়েছে তার বাপের ভিটেতে, ভাই বোনের কাছে, দাদার কাছে। আমার সঙ্গে তার কি? মাস 5-6 পরে সেই ফাল্গুন মাসে মায়ের পীড়াপিড়িতে তাকে বিবাহ করতে হলো। প্রতুলের শ্বশুরের 2-3টে ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলোর অবস্থা ছিল খুব খারাপ। চুরি হতো। নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলো লোকসানে মহল হয়ে পড়ল। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব দিল, সে অফিসে পরের চাকরি না করে যদি কলিয়ারিগুলো তত্ত্বাবধান করে তবে অফিসে সে যা বেতন সে পায় তা তো পাবেই, উপরন্ত ভবিষ্যতে একটা উন্নতির আশা তাকে শ্বশুর জামাই হিসাবে উভয়েরই। তখন প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হলো। আর বছর 2 পরে কলিয়ারির অবস্থা সত্যিই ফিরল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন থেকে 3 মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সাজানো বাংলোতে স্ত্রী পুত্র, ইতিমধ্যেই তার একটা ছেলে হয়েছে, নিয়ে বাস করতে লাগলো। একটু স্টাইলের ওপরেই থাকে, না থাকলে চলে না, কাজের খাতিরেই থাকতে হয় তাকে। কি জানি কেন এখানে এসে কণার কথা তার বারবারই বড় মনে পড়তে লাগলো। আজ তার এই সাজানো বাংলো, সুখ, ঐশ্বর্য, এদের ভাগ কণা কিছু পেল না। সেই সুদূর পাড়াগাঁয়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরনো কোঠা বাড়ি আঁকড়িয়ে পড়ে রইল। প্রতুলের মনটা যেন হা হা করে ওঠে। সে বুঝল এখনো কণার কথা তার মন জুড়ে বসে আছে, তাই তাকে ভুলে যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, বাল্যকাল থেকেই সে সুখ ভোগ করে আসছে। তাকে খাওয়াইয়া পড়াইয়া নতুন জিনিস দেখে কোনো লাভ নেই, তেলা মাথায় তেল দেওয়া। বরং যে চিরবঞ্চিতা, জীবন যাকে কিছু দেয়নি, তাকে যদি আজ সে কেন এমন হয় জীবনে কে বলবে? যে পেয়ে আসছে সে বরাবর পায়, আর যে পায় না সে কখনো পায় না। যাকে খাইয়ে সুখ, পড়াইয়া সুখ, দেখিয়া দেখাইয়া সুখ, তাহাকে খাওয়ানো যায় না, পড়ানো যায় না, দেখানোও যায় না। কেন এমন হয়? এসব 4-5 বছর আগের কথা। আজ কয়েকদিন হলো প্রতুল কলকাতায় এসেছে চাকরির খোঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নেই। পুনর্বসিকের পর্যায়ে এসে দাঁড়াবার ইতিহাস আছে। সংক্ষেপে এই যে, গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হলো না, এবং তারপর দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তা ক্রমশ ভালো বলে মনে হচ্ছে না। সুতরাং আজ কয়েকদিন হলো প্রতুল তার ছেলেটিকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে এই পরিচিত মেসটাতে উঠেছে আর চাকরির সন্ধান করছে। এই সেই শশধর, কণার ভাই। এতকাল পর হঠাৎ এভাবে কোথার থেকে কেমন করে যে এসে পড়ল। কিছুক্ষণ বসে শশধর চা খেয়ে সুস্থ হবার পর প্রতুল বলল, তারপর কি মনে করে, কেমন আছো? শশধর বলল, ভালোই আছি। আপনি এখানে আছেন তা শুনলাম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি খুঁজছেন, সেই জন্যে আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকরির সন্ধানে আছে নাকি? আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসে সেই কেরানির পোস্টটা খালি হয়েছে। আপনি গেলে ওরা লুফে নেবে এক্ষুনি। কিশোরী চ্যাটার্জি এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসত। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে, আমি
লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সেই নাথপুর, সেই মিউনিসিপ্যাল অফিসে 30 টাকা বেতনের কেরানির পদ। তা হোক। প্রতুল দরখাস্ত লিখে পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করলে চলবে না। ছোট ছেলেটা নিয়ে 30 টাকায় তার খুব চলে যাবে। তার বাবা মা জীবিত বটে, কিন্তু ছেলের রোজগারের ওপর তাদের নির্ভর করতে হয় না। দিন 15 পরে শশধর লিখল, চাকরির সব ঠিক, একবার এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে নিয়ে নাথপুর গেল। 10 বছর আসেনি এদিকে, অথচ মনে হচ্ছে কাল যেন এ গ্রাম ছেড়ে গেছে। কণার কথা সেই শশধরকে জিজ্ঞাসা করতে পারিনি। কোথায় যেন একটা বেঁধেছিল। বহু চেষ্টা করেও পারিনি। আজ স্টেশনে নামতেই কণার কথা বড্ড মনে পড়ল। কণা যেখানে থাকে সেখানেই সে থাকবে জীবনের বাকি কটা দিন। বেলা প্রায় 1টা। শশধর সে স্টেশনেই ছিল। বলল, প্রতুলদা, আপনার সেই পুরনো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন, চাকরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলল, এবেলা খাবো না, খোকাকে বরং নিয়ে যাও কণার কাছে, আমি অফিসের পরে যাব। আমরা দুজনেই সকালে খেয়ে গাড়িতেও চড়েছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবার পর প্রতুল শশধরের বাড়ি গেল। প্রথমেই কণা এসে সামনে দাঁড়ালো। প্রতুলদা, এতদিন পরে মনে পড়ল। তারপর সেই পায়ের ধুলো নিয়ে প্রণামও করল। প্রতুল অবাক হয়ে চেয়ে রইল। সে কণা কোথায়? কোথায় সেই লাবণ্যময়ী কিশোরী? এ কণাকে তো সে চেনে না। কণা পূর্বাপেক্ষা অনেক শীর্ণা হয়েছে। যৌবনের সৌন্দর্য অন্তর্নিহিত হয়েছে অনেক কাল বলেই হয়। যদিও বর্তমানে 27-28 বছরের বেশি নয় কণার। মুখের কোথাও পূর্ব লাবণের চিহ্ন আছে, কিন্তু প্রতুল বিশেষভাবে খুঁজে দেখেও সেটা যেন খুঁজে পেল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখল কণার ওপর তার সেই ভালোবাসা যেন এক মুহূর্তে মন থেকে কর্পূরের মতো উবে গেছে। এ কণা অন্য একজন স্ত্রীলোক, তার ভালোবাসার পাত্রী, তার সেই পরিচিত কণা এ নয়। কাকে সে ভালোবাসবে? কণা অবশ্য খুব আদর যত্ন করল। আহার আদির পর প্রতুলকে পান এনে দিয়ে কণা বলল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা, বসুন, আমি আসছি। প্রতুল ভেবেছিল ভাগ্যে কণার সঙ্গে তার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয়নি। কি বাঁচাই না বেঁচে গেছে সে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। উফ! 2-4টে মামুলি কথা বলে প্রতুল ছেলের হাত ধরে তাদের বাড়ি থেকে বের হয়ে হাঁপ ছেড়ে যেন বাঁচল। পরদিন সকালে শশধরকে ডেকে বলল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রে। তোমাদের এখানে যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে আমার চাকরি পোষাবে না। আমি অন্যত্র চেষ্টা করি, দেখি গিয়ে। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।